জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। 4 মাসের ব্যবধানে মালয়েশিয়াগামী উড়োজাহাজে ভাড়া বেড়ে দ্বিগুণ, যার কারণে বেড়ে যাচ্ছে অভিবাসন ব্যয়। বেকায়দায় পড়েছে দেশটি থেকে ছুটিতে আসা কর্মীরা। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের সাথে সাথে উড়োজাহাজ ভাড়া বাড়ানো হয়েছে। এটি অযৌক্তিক। ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কর্মীরা। প্রায় 4 বছর বন্ধ থাকার পর উন্মুক্ত হয় মালয়েশিয়ার শ্রমবাজার। গত বছরের আগস্ট থেকে শুরু হয় কর্মী যাওয়া। এরপর থেকেই বাড়তে শুরু করেছে উড়োজাহাজ ভাড়া। 25,000 টাকার টিকিটের দাম ছাড়িয়েছে 50,000 টাকা। এতে বেকায়দায় পড়েছেন মালয়েশিয়া থেকে ছুটিতে আসা কর্মীরা। হঠাৎ করেই ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ তারা। টিকিটের দামটা বাড়ানোর ফলে আমাদের অনেক বড় সমস্যা হয়েছে। এখানে অনেকে টাকা হালাত বরাত করে আইসা টাকা দিয়ে বাধ্য হইতেছে, যাইতে কি করবো, কিছু করার নেই। তো কাজ করতে গেলে যে স্যালারি পাওয়া যায় এই অনুসারে দামের টিকিটের দাম বেশি, অনেক বেশি। আর এখন তো বাংলাদেশ থেকে যাওয়ার ব্যাগে যাবো আরও বেশি। এর আগে আমি যখন ছাত্র কল নিয়ে গেছিলাম তখন তো একটা টিকিট 1,1200 টাকা হলে আপডাউনে পাওয়া যাচ্ছে। এবার আসলাম মনে করেন 2,070 টাকা। একজন ওয়ার্কারের বেতন হয়েছে দিয়া 1500 রিঙ্গিত। হ্যাঁ, তাতে কয় টাকা আসে? 35,000 টাকা। 2 মাসে যদি বেসিকই লাগে যদি বাংলাদেশে আসতে, তাই বাংলাদেশ কীভাবে আসবে? মালয়েশিয়ার শ্রমবাজার খোলার সাথে সক্রিয় হয়ে ওঠে টিকিট সিন্ডিকেট চক্র, যার প্রভাব পড়েছে অভিবাসন ব্যয়ে। এখনই লাগাম টেনে না ধরলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও আশঙ্কা তাদের। কোন অদৃশ্য শক্তির কারণে হয়েছে এটা আমরা আসলে জানি না। এয়ারলাইন্স টিকিট অ্যাভেলেবেল আছে, কিন্তু টাকা বেশি দিলে টিকিট আছে, টাকা কম দিলে কোনো টিকিট নাই। যদি এই লাগাম টেনে না ধরা হয় তাহলে পরে আগামী 1 মাস পরে টিকিট 60,000 টাকা হতে পারে। ঢাকা থেকে কুয়ালালামপুরের ওয়ান ওয়ে প্লেন ফেয়ার কোনো অবস্থাতেই আপনার 30,000 টাকার উপরে উঠতে পারে না। মালয়েশিয়াগামী উড়োজাহাজের ভাড়া বৃদ্ধির জন্য বাংলাদেশ বিমানকে দায়ী করেন জনশক্তি রপ্তানিকারকরা। বলছেন, বাড়তি চাহিদা পুঁজি করে শ্রমিকদের শোষণ করছে রাষ্ট্রীয় সংস্থাটি। বাংলাদেশ বিমানকে অনুসরণ করে অন্য উড়োজাহাজ কোম্পানিও ভাড়া বাড়িয়েছে বলেও মনে করেন তারা। কোনো দেশের চাপ থাকে, ওয়ার্কার যাওয়ার চাপ থাকে, যাত্রী যাওয়ার চাপ থাকে, তখনই কিন্তু বিমান এই জিনিসগুলো করে। তারা যখনই 48,000 টাকা ওয়ান ওয়ে ঘোষণা করলো, সাথে সাথে দেখা যাচ্ছে আদার্স এয়ারলাইন্স 50,000 টাকা নিয়ে গেল। বাংলাদেশ বিমানের সক্ষমতা নাই। বাংলাদেশ বিমান ইচ্ছা করে টিকিট ইস্যু করে না, ওদেরকে হয়তো স্লট দিয়ে দেয় যে তোরা টিকিট ইস্যু করে আমাকে কিছু টাকা পয়সা দিস, এই ধরনের কিছু হতে পারে। ভাড়া বৃদ্ধির কারণ জানতে কয়েক দফা যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি মন্ত্রী বা বিমানের কোনো কর্মকর্তার সাথে। এর দায়ভার নিতে রাজি নয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও। বিমান ভাড়া কিন্তু আমার দায়িত্ব না। প্রবাস হলেই যে এই মন্ত্রণালয়ের উপরে আপনার দায়িত্ব ফেলে দেবেন, এই জিনিসটা কিন্তু অন্যায়। আমার দায়িত্ব কদ্দূর ফ্যাসিলিটেট করা যাতে মানুষ যেতে পারে, ওই দায়িত্ব কিন্তু এই মন্ত্রণালয় হ্যাজ ডান অ্যান এক্সেলেন্ট জব। বিমান ভাড়া আপনারা যান না, বিমানমন্ত্রী সিভিল এভিয়েশন কাছে যান না, আপনারা সিভিল এভিয়েশন অথরিটির কাছে যান না, যাদের কিছু ভূমিকা থাকতে পারে এয়ারলাইন্সের ব্যাপারে, ওখানে ধরেন না। কৃত্রিম সংকটের কারণে বাড়তি টাকা দিয়েও মিলছে না টিকিট, যে কারণে সময় মতো কর্মী পাঠাতে হিমশিম খাচ্ছেন জনশক্তি রপ্তানিকারকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শুক্রবারের সড়ক দুর্ঘটনায় আহত আরও এক বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার স্থানীয় সময় বিকেল 4:30টার দিকে আনিসুল হক মিলন নামের ওই প্রবাসীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার বাড়িও ফেনী জেলায়। এই নিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 6 জনে। শুক্রবার আনিসুলকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার পথে একটি লরির সাথে তাদের বহনকারী প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 5 বাংলাদেশি মারা যান। গুরুতর আহত অবস্থায় আনিসুল হক ও নাহিদ নামের 2 জন কেপটাউনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে নাহিদ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে দক্ষিণ আফ্রিকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আলম। আলম, চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তির সম্পর্কে সবশেষ তথ্য জানতে চাই। 6 জনের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আলম, আপনি শুনতে পাচ্ছেন কি?
আপনার কাছে জানতে চাই যে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তির সম্পর্কে সবশেষ কি তথ্য রয়েছে, আর 6 জনের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেবাশিস, আহত যে ব্যক্তি আনিসুল হক মিলন, তিনি আজকে এখানকার স্থানীয় সময় 6:30 নাগাদ মৃত্যুবরণ করেন। তিনি জর্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 24 ফেব্রুয়ারি শুক্রবার যেদিন অ্যাক্সিডেন্ট হন, সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তিনি এক হাসপাতালে সেখানে চিকিৎসাধীন ছিলেন। গতকাল পর্যন্ত ডাক্তারদের মধ্যে একটু আশার সঞ্চার ছিল আসলে মিলন বেঁচে থাকার ব্যাপারে, তবে শেষ অবধি তিনি মারা গেলেন আজ বিকেলে, এবং ওনার লাশ এখন পর্যন্ত জর্জের ওই হাসপাতালে রয়েছেন। আমি ওনার স্বজনদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আগামী 3-4 দিনের মধ্যেই মিলনের লাশ দেশে ফেরানোর জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন, এমনকি আশা করা যাচ্ছে যে আগামীকাল পোস্টমর্টেম শেষে তার লাশ দারবানে প্রেরণ করা হবে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানোর জন্য। আর বাকি যে 5 জন মারা গিয়েছেন তারা বিয়পুর এলাকার যে একটি মর্গে এখনো তাদের লাশ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী ওনাদের এখনো ডেথ সার্টিফিকেট এখান থেকে ইস্যু করা হয়নি। সেই ডেথ সার্টিফিকেট ইস্যু হওয়ার কথা রয়েছে আগামীকাল। যেহেতু এটি স্থানীয় হোম অ্যাফেয়ার্স থেকে করা লাগছে, ফলশ্রুতিতে একটু সমসাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আগামীকাল যদি ডেথ সার্টিফিকেট তাদের যদি ইস্যু হয়ে যায়, তো আশা করা যাচ্ছে যে বুধবার নাগাদ, বুধবার যে কোনো একটি ফ্লাইটে হয়তো তাদের মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হবে। ধন্যবাদ আলম যুক্ত হবার জন্য। এবারে 21শে বইমেলায় 70 জনেরও বেশি প্রবাসী বাংলাদেশের বই প্রকাশ হয়েছে। দূর দেশে থেকেও দেশের প্রতি ভালোবাসা থেকে বই প্রকাশ করেছেন প্রতিষ্ঠিত ও উঠতি লেখকরা। তাদের কেউ কেউ ঢাকার বইমেলায় যোগ দিতেও আসেন। মূলত প্রবাসী কবি লেখকদের বেশিরভাগই যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের। ঢাকার বইমেলায় তাদের মধ্যে যে কয়েকজনের বই পাঠকপ্রিয়তা পেয়েছে তাদের মধ্যে সাংবাদিক, কবি ও লেখক মনিজা রহমান অন্যতম। তার প্রথম উপন্যাস পরম সুন্দরী প্রকাশ করেছে অন্য প্রকাশ, পাওয়া যাচ্ছে বইমেলার 31 নম্বর স্টলে। পরম সুন্দরী বইয়ের প্রচ্ছদ করেছেন মুস্তাফিজ কারিগর, আর বইয়ের ভূমিকা লিখেছেন সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ। মনিজা রহমানের প্রথম বই আকাশ মানব বৃষ্টি মানবী 2008 সালে প্রকাশিত হয়। এরপর থেকে প্রতি বছর বইমেলায় তাই বই প্রকাশ হচ্ছে। এর মধ্যে রয়েছে কবিতা, গল্প, প্রবন্ধ ও অনুবাদের বই। লেবাননে অমর 21শে উপলক্ষে অনুষ্ঠিত হলো আলোচনা সভা। আওয়ামী লীগ লেবানন শাখার পক্ষ থেকে করা হয় আয়োজন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এদিন ভাষা শহীদদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। তাদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় দোয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আবু তাহের, সভাপতিত্ব করেন সভাপতি বাবুল মিয়া এবং প্রধান অতিথি ছিলেন সহসভাপতি আনোয়ার হোসেন সবুজ। আরও বক্তব্য দেন বাবুল মিয়া, রাজ্জাক শিকদার, আলাউদ্দিন আলা, মোস্তফা কামাল, জাহাঙ্গীর আলম সহ অন্যান্য সদস্যরা। ইতালির দক্ষিণ উপকূলে অভিবাসন প্রত্যাশী বহনকারী নৌকাডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 60 জনের। নবজাতক সহ 12টি শিশু রয়েছে এই তালিকায়। নিখোঁজ আরও অনেকে। এই ঘটনায় আবারও সামনে এলো ঝুঁকিপূর্ণ সাগর পথে ইউরোপ যাত্রার প্রবণতার বিষয়টি। ক্যালাব্রিয়া উপকূল থেকে মাত্র কয়েক মিটার দূরে ছিল নৌকাটি। এমন সময় পরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পাথরের সাথে ধাক্কা খেয়ে টুকরো টুকরো হয়ে যায় কাঠের নৌকা। কেউ কেউ সাঁতরে উপকূলে আশ্রয় নিতে পারলেও পানিতে ডুবে মৃত্যু হয় শিশুসহ অনেকের। ইতালির কোস্টগার্ডের সহায়তায় জীবিত উদ্ধার হন 81 জন। এখনও নিখোঁজ বহু। 3-4 দিন আগে তুরস্ক থেকে রওনা দিয়েছিল নৌকাটি। ধারণা করা হচ্ছে 150 থেকে 200 জন মানুষ ছিল এতে। এদের মধ্যে ছিল আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া ও ইরানের অভিবাসন প্রত্যাশীরা। পেট্রোল টিম জানিয়েছে 100 ফুটের কাঠের নৌকাটি ঢেউয়ের সাথে রীতিমতো যুদ্ধ করছিল। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডুবে যায়। প্রাণ রক্ষায় দ্রুত চালানো হয় উদ্ধার তৎপরতা। আফসোস, বহু আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সমুদ্রপথে অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে আগমন বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা বলেন তিনি। রোববারের দুর্ঘটনায় প্রাথমিক তদন্তে 4 মানব পাচারকারীকে চিহ্নিত করেছে ইতালি
পুলিশ। আটক করা হয়েছে একজনকে। অভিবাসন প্রত্যাশী দলটির সাথেই ছিলেন তিনি। বাকি 3 জনের সন্ধানে চলছে তল্লাশি। ক্যালাব্রিয়ার জন্য দুর্ভাগ্যজনক একটি দিন। এমন দুর্যোগে পড়লে তাদের বাঁচানোর চেষ্টা না করে থাকা সম্ভব নয়। তবে এই ধরনের ট্র্যাজেডি যাতে না ঘটে সে ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়ে পুরো ইউরোপকে এক হয়ে পদক্ষেপ নিতে হবে। গত অক্টোবরে ক্ষমতায় আসার পর অভিবাসন প্রত্যাশী বিরোধী কঠোর অবস্থানের ঘোষণা দেয় কট্টর ডানপন্থী মেলোনি সরকার। এরপরও থেমে নেই অনুপ্রবেশের চেষ্টা। ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাওয়ার পথটিকে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথ হিসেবে। 2014 সাল থেকে 20,000-এর বেশি মানুষের মৃত্যু বা নিখোঁজ হয়েছে এই পথে। গত বছরই মারা গেছে কমপক্ষে 2,836 জন। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। চুরি, হামলা, ছিনতাই, মাদক ব্যবসা সহ সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ার জেরে বিক্ষোভ হয়েছে ইতালিতে। ভেনিসের ওই বিক্ষোভে স্থানীয়দের সাথে যোগ দেন বাংলাদেশের অভিবাসীরাও। দাবি, বিভিন্ন সময় হামলা ভাঙচুরের শিকার হয় বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানও। সন্ত্রাসী এসব কর্মকাণ্ড বন্ধ এবং আবাসন সংকট নিরসনে ইতালি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। এছাড়া ভেনিস সিটি কর্পোরেশনের অধীনে থাকা বাসা বরাদ্দ দেওয়ারও দাবি তাদের। এতে আবাসন সংকটের সমাধান হবে বলে মনে করেন তারা। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও দেশটির সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পর্তুগালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও আলোচনা সভা। রোববার রাজধানী লিকা ল্যাঙ্গুয়েজ স্কুলের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। লিসবন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আয়োজন করা হয়। এদিন আলোচনা সভার পাশাপাশি পর্তুগিজ প্রতিনিধির কাছে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এছাড়া ছিল দেশাত্মবোধক গানের আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহাইল আহমেদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাজীব আল মামুন মোহন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সরকার দলীয় যুব সোশ্যালিস্টের প্রেসিডেন্ট দোয়ার্ট মার্সেলো। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পর্তুগাল সরকারের উপদেষ্টা আন্দ্রে বিভূতি, মাইকন সান্তোস ও আইনজীবী লরেন্স পাউলো। এ সময় আরও উপস্থিত ছিলেন CRCIPটির সভাপতি আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ, পর্তুগাল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে গবেষক জহুরুল ইসলাম মুন, মোশাররফ হোসেন সহ অনেকে। পঁয়তাল্লিশ বছর পর ঢাকায় দ্বিতীয়বারের মতো উদ্বোধন হয় আর্জেন্টিনা দূতাবাস। জয় হয় সমর্থন ও ভালোবাসার, যার পুরো কৃতিত্বই বাংলাদেশের ফুটবল সমর্থকদের। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ফুটবলের সহযোগিতা বাড়াতে চায় আর্জেন্টিনা। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেন সহকর্মী আহমেদ রেজা। ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনো বেশ তাজা এদেশের আর্জেন্টাইন ভক্তদের কাছে। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের এই অকুণ্ঠ সমর্থনের কথা পৌঁছে গিয়েছিল মেসিদের কাছেও। এর ভালোবাসার প্রতিদানেই উন্মুক্ত হয়েছে সম্পর্কের নতুন দুয়ার। ৪৫ বছর পর দ্বিতীয়বারের মতো উদ্বোধন হলো বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস। পতাকা উত্তোলন ও ফিতা কেটে দূতাবাস উদ্বোধন করেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়ারো ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন যমুনা টেলিভিশনের সাথে। বলেন, বাংলাদেশে আসতে পেরে তার ভালো লাগার কথা। বাংলাদেশে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। এদেশের মানুষের বিশ্বকাপে ফুটবল সমর্থনের কথা আমরা কখনোই ভুলব না। তারা প্রত্যেকে আমাদের পতাকা নিয়ে ঘুরেছে। দূতাবাস খোলার কার্যক্রমে এসেও এদেশের মানুষের ভালোবাসা টের পেয়েছি। বাংলাদেশে আবারও দূতাবাস খুলতে পেরে স্বস্তিও প্রকাশ করেছেন আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন, বিশ্বকাপে বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের ফলেই মাত্র ৩ মাসের মধ্যেই সম্ভব হয়েছে দূতাবাস খোলা। আমরা সর্বোচ্চ চেষ্টা করছিলাম কখন বাংলাদেশে আমাদের দূতাবাস খুলব। অবশেষে সেটি সম্পন্ন হলো। আপনি এটাকে এদেশের মানুষের সমর্থনের শক্তিমত্তা বলতে পারেন। আমি এই সম্পর্ক এগিয়ে নিতে খুবই আন্তরিক থাকব। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সহ কৃষি, বাণিজ্য, ফার্মাসিউটিক্যালস ও খেলাধুলাকে প্রাধান্য দেওয়া হবে বলেও জানান সান্তিয়াগো ক্যাফিয়েরো। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই আমাদের মূল লক্ষ্য। দুই দেশের মধ্যে ভিসা সহজীকরণ, কৃষি, বাণিজ্য ও ফুটবলকে আমরা প্রাধান্য দিতে চাই। আমার মনে হয় দুই দেশ মিলে একটি শক্ত অবস্থানে পৌঁছাবো আমরা। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ফুটবলের প্রতি তীব্র সমর্থনই আর্জেন্টিনার সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদারের মূল কারণ। ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্টকেও।
today on 27th of February, not within even beyond 3 months when the commitment was made, Argentina is reopening their mission. So I congratulate the government of Argentina for speedy implementation of the commitments that they have made. দুই দেশের মানুষের যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতায় দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলেও জানিয়েছেন আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। Vamos Argentina. Thank you, Excellency. Thank you so much. Thank you. আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বাহরাইনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা। বৃহস্পতিবার দেশটির জিদ আলী শহরে বিএনপি শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়। এদিন ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন নেতাকর্মী। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল হোসেন এবং পরিচালনা করেন মোহাম্মদ হাবিব সোহেল ও শাকিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সাবেক সিনিয়র সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি নূরে আলম, আবুল হোসেন ভূঁইয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, সেলিম হোসেন, মিস্টার এন্টনি, মোহাম্মদ নওশাদ আলী সহ অনেকে। বাংলাদেশি পণ্য আমদানিতে আর্জেন্টিনাকে শুল্ক কমানোর দাবি জানিয়েছে বিসিসিআই। একই সাথে দেশটি থেকে তুলা, সয়াবিন, বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর আশ্বাস দিয়েছে সংগঠনটি। দুপুরে সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরোর সাথে বৈঠক শেষে এসব কথা বলেন এফসিসিআই সভাপতি জসিমউদ্দিন। ফুটবল খেলার কারণে বাংলাদেশ আর্জেন্টিনার কাছাকাছি এসেছে, এটিকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে। বিসিসিআই সভাপতি বলেন, দূতাবাস চালুর মাধ্যমে দেশটির সাথে ঢাকার যোগাযোগ বাড়বে। রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি কম দামে পণ্য আমদানিরও বড় উৎস হতে পারে দেশটি। বিশেষভাবে তুলা এবং সয়াবিন বীজ আমদানির সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি। আর্জেন্টিনার যে ফুটবল খেলাটা এটা অনেকটা কাজে দিছে, যে সোশ্যাল মিডিয়ার কারণে বাংলাদেশ যে তাদের এত বড় ফ্যান এটা তারা এতদিন হয়তো জানতো না, এখন কিন্তু তারা জানে। তারা এখন বাংলাদেশের ক্রিকেট টিমটাকে সাপোর্ট করে এবং আমাদের ব্যবসা বাড়ানোর একটা বিশাল সম্ভাবনা। তা আমি মনে করি যে সম্পর্কটা বাড়লে যে আমরা শুধু বেচবো তা না, আমরা কিনতেও তো লাগে, আমাদের তো সস্তা কিনা দরকার। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি রপ্তানির পরিমাণ বাড়তে শুরু করেছে। 2 সপ্তাহ আগেও এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 70 থেকে 80 ট্রাক পণ্য আমদানি হলেও এখন তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। ঋণপত্র খোলা কিছুটা সহজ হয়, আমদানির পরিমাণ বেড়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। অভিযোগ, এখনও চাহিদা মাফিক ঋণপত্র মিলছে না। গেল জানুয়ারি মাসে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন গড়ে 70 থেকে 80 ট্রাক পণ্য আমদানি হলেও ফেব্রুয়ারি মাসে কিছুটা বেড়ে এখন আমদানি হচ্ছে 120 থেকে 130 ট্রাক পণ্য। ব্যবসায়ীরা বলছেন, পণ্য আমদানিতে ঋণপত্র খোলার বিষয় কিছুটা সহজ হওয়ায় বন্দরে পণ্য আমদানির পরিমাণ বেড়েছে। আমদানি পরিস্থিতি তো বর্তমানে ভালো। আমরা যেটা দেখতেছি যে আগে ছিল 70, 80, 90 গাড়ি, সেটা এখন দেখা যাচ্ছে যে গত সপ্তাহ থেকে প্রায় 100 গাড়ি এবং সব ধরনের আইটেমই ঢুকতেছে, মশলা বলেন, ছোলা বলেন। আগে আমরা 500 টন বা 400 টনের এলসি অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে মনে করেন যে এবার ব্যাংক সেই এলসিগুলো দিচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে কি ব্যাংক এলসি দিচ্ছে হয়তো বা 50 টন 100 টনের এলসি দিচ্ছে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, এখনও চাহিদা মাফিক ঋণপত্র মিলছে না। ঋণপত্র নিষ্পত্তিতে 3 সপ্তাহ পার হয়ে যাচ্ছে। বর্তমান হিসেবে আমাদের কোনো অসুবিধা নাই, তবে যে কোনো এলসি করতে হলে 15-20 দিন লাগে। প্রতিদিন 500 টন এলসি করতাম, সেখানে এখন 50 টন হয় না। সব ব্যাংক পুরাই করে 1-2টা করে পাই। বেসরকারি ব্যাংকগুলো কোনো মার্জিনে এলসি ওপেন করতেছে না। বাড়তে শুরু করেছে সরকারের রাজস্ব আদায়। কাস্টমস বিভাগ বলছে, গেল জানুয়ারি মাসে হিলি স্থলবন্দরে 24 কোটি 17 লাখ টাকা রাজস্ব আদায় হলেও চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম 2 সপ্তাহে রাজস্ব আদায় হয়েছে 13 কোটি 44 লাখ টাকা। আয় বেড়েছে বন্দর কর্তৃপক্ষেরও। আমদানি রপ্তানি অব্যাহত আছে, তবে পূর্বের থেকে আমদানিটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। পূর্বে যেখানে 100-র নিচে 70, 80, 50 এরকম গাড়ি প্রবেশ করতো, বর্তমান সেটা 100 ক্রস করেও 120-30, কোনোদিন 50-এর উপরেও যাইতেছে। আমদানি বৃদ্ধির ফলে সরকারের রাজস্ব যেমন বৃদ্ধি পাবে, পানামা হিলি স্থলবন্দরে যে দৈনিক আয় এটাও বৃদ্ধি পাবে এবং শ্রমিকদের ভিতরেও একটা কর্মচঞ্চল এসেছে তাদের আয় বৃদ্ধির কারণে। চাল, ডাল, পাথর, ভুট্টা, খৈল, ভুসি, পেঁয়াজ, রসুন, মশলা জাতীয় পণ্য আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।